গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাটা আনসার তোমরা এখন পাচ্ছ আপকামিং রেলের এবং এসএসসির পরীক্ষার জন্য একটি ক্লাস, প্র্যাকটিস ক্লাস। প্রত্যেকেই যারা কানেক্ট আছো, তো এখানে আমরা বিভিন্ন রেল এসএসসি রিলেটেড পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস করব। তো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে তোমরা পাবে, এবং আমরা যে কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে তোমরা পাচ্ছ। এই অ্যাপ প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, এবং এখানে অ্যাপ ওপেন করলে এরকম একটা পেজ তোমরা দেখতে পাবে, যেখানে পেড কোর্স অপশানে গেলে তোমরা আমাদের যে ব্যাচগুলো আমরা করাচ্ছি দেখতে পাবে। কম্বাইন্ড ফাউন্ডেশন একদম নিউ ব্যাচ, পাশাপাশি আমাদের অন্যান্য পরীক্ষার ব্যাচ রয়েছে। WKP রেলের জন্য আলাদা, NM GNM, আপার প্রাইমারি আর্টস সায়েন্সের প্র্যাকটিস ব্যাচ, অগ্নিবীর ব্যাচ, এছাড়া আরও অন্যান্য ব্যাচ আছে। তো আমরা শুরু করব আজকে প্রশ্ন আলোচনা, এমসিকিউ প্র্যাকটিস করব, এবং যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে। কোশ্চেন নাম্বার 1, রেলের পরীক্ষায় আসা একটা প্রশ্ন, খুব সহজ কোশ্চেন। প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, সূত্রটি কার? সূত্রটি কোন সূত্র? নিউটনের প্রথম, তৃতীয়, দ্বিতীয় নাকি চতুর্থ? যদিও চতুর্থ সূত্র নেই, এখানে উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন বি হবে, তৃতীয় সূত্র। অপশন বি এখানে রাইট অ্যান্সার আছে। পরবর্তী কোশ্চেন, তিনটি পিটকের মধ্যে অভিধর্ম পিটক নিম্নের কোনটি নিয়ে আলোচনা করে? দেখো, বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ সেটাকে আমরা বলছি ত্রিপিটক। ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক, এবং এই ত্রিপিটক মানে তিনটি পিটক। ত্রিপিটক মানে কি কি আছে? বিনয় পিটক, অভিধর্ম পিটক, সূত্র পিটক। বিনয়, অভিধর্ম, সূত্র পিটক, তিনটে পিটক মিলে একত্রে ত্রিপিটক। এই ত্রিপিটক প্রশ্ন আসে কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা, এবং এটি হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। তো ত্রিপিটকের অভিধর্ম পিটকে কি বলা হচ্ছে? দার্শনিক চিন্তা ভাবনা। অপশন বি, যারা সংঘতে যোগদান করে তাদের জন্য নিয়ম শৃঙ্খলা। অপশন সি হচ্ছে গৌতম বুদ্ধের শিক্ষণ। অপশন ডি, সারনাথ স্তম্ভ প্রসঙ্গত গল্প আছে। অপশন এ, দার্শনিক চিন্তা ভাবনা। গৌতম বুদ্ধের যে দার্শনিক চিন্তা ভাবনা ছিল সেইগুলো বিস্তারিত আছে, সেটা অভিধর্ম পিটকে আছে। যদি বলা হয় যে বিনয় পিটকে কি আছে এবং সত্য পিটকে কি আছে? যারা বৌদ্ধ সংঘতে যোগদান করে তাদের যে নিয়ম শৃঙ্খলা, এটা আছে বিনয় পিটকে। এটা আছে বিনয় পিটকে। আর গৌতম বুদ্ধের শিক্ষণ বা উপদেশ, এগুলো আছে সত্য পিটকে। এই কিন্তু বিষয়গুলো একবার মনে রাখবে। পরবর্তী কোশ্চেন নাম্বার 3 বলছে, বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে? বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস, এটা বলতে হবে সবচেয়ে বেশি পরিমাণে আছে? জেনন, রেডন, নিয়ন, আর্গন। সঠিক উত্তর এখানে কি হবে? কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি আছে? উত্তর হবে অপশন ডি, আর্গন। আর সব থেকে কম কি আছে? সব থেকে কম যে নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে আছে সেটা হচ্ছে রেডন গ্যাস। রেডন গ্যাস সংকেত হচ্ছে Rn। সব থেকে কম পাওয়া যায় যে নিষ্ক্রিয় গ্যাস সেটা হচ্ছে রেডন গ্যাস। এটা কিন্তু সব থেকে ভারী গ্যাস। দেখবে সব থেকে হালকা গ্যাস হাইড্রোজেন, আর গ্যাসের মধ্যে সব থেকে ভারী গ্যাস রেডন। এটা পরীক্ষায় দেয়। সব থেকে ভারী গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস বলে নয়, সমস্ত ধরনের গ্যাসের মধ্যে সব থেকে ভারী হচ্ছে রেডন গ্যাস।
পরবর্তী কোশ্চেন, কোন রাশির একক ডাইন সেকেন্ড? সঠিক উত্তর এখানে তোমরা কি করবে? ডাইন সেকেন্ড এটা কোন রাশির একক বলো কি হবে? সঠিক উত্তর অপশনে বলছে বল, অপশন বি ভরবেগ, অপশন সি শক্তি, অপশন ডি ক্ষমতা। ডাইন সেকেন্ড এটি হচ্ছে কিসের একক? ডাইন হচ্ছে কি বলের একক, সেকেন্ড হচ্ছে সময়ের একক। বল ইন্টু সময়, বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ, এটা মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে তোমার বেগ বাই সময়, ঠিক আছে, বেগ বাই সময়। তাহলে যে রাশিটা আমরা পাচ্ছি এটাকে ভাঙলে বল মানে এটা ভর ইন্টু ত্বরণ, ত্বরণ মানে বেগ বাই সময়, সময় সময় কাটো পড়ে থাকছে ভর ইন্টু বেগ, মানে হচ্ছে ভর বেগ বা মোমেন্টাম। তোর হয়ে যাবে এখানে অপশন বি ভরবেগ। ভরবেগের সিজিএস একক ডাইন সেকেন্ড আর এসআই একক নিউটন ইন্টু সেকেন্ড। ক্লিয়ার? তাহলে বল মানে ভর ইন্টু ত্বরণ, এটা তোমরা প্রত্যেকে জানো। আবার ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, এটা মানে ত্বরণ। শক্তি আর শক্তি মানে কার্যের পরিমাণ, বল ইন্টু সরণ। ক্ষমতা মানে কার্য ভাগ সময়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কোন বস্তুর ভর তার ওজন থেকে আলাদা, কারণ কি? দেখো, ভর এবং ওজন দুটো আলাদা। ওজন মানে হচ্ছে কোন বস্তুর ভরের সঙ্গে অভিকর্ষজ ত্বরণ গুণ করতে হবে, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ গুণ করতে হবে। তাহলে অভিকর্ষজ ত্বরণটা তৈরি হয় অভিকর্ষ বলের প্রভাবে। পৃথিবী যে বলে আকর্ষণ করছে সেটাকেই আমরা বলি অভিকর্ষ বল, সেটা মানেই ওজন। এবং এর ফলে একটা ত্বরণ তৈরি হবে, সেটাকে আমরা অভিকর্ষীয় ত্বরণ বলি। এই অভিকর্ষীয় ত্বরণের মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, বিভিন্ন ভিন্ন ভিন্ন জায়গায় ভর সামান্য হেরফের হতে পারে। দেখো, ভর সামান্য হেরফের হয় না, এটা বাদ দাও। ভর পরিবর্তনশীল কিন্তু ওজন স্থির, এটা কিন্তু ভুল আছে। ভর পরিবর্তনশীল নয়, ভর একই থাকে। তোমার ভর যদি 60 কেজি হয়, সেটা সব জায়গায় 60 কেজি হবে, সে চাঁদে হোক, পৃথিবীতে হোক, মঙ্গল গ্রহে, যেখানে খুশি। কিন্তু ওজনটা পাল্টায়। ওজন অভিকর্ষ ত্বরণের সঙ্গে ডিপেন্ড করে। অভিকর্ষ ত্বরণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। পৃথিবীর কেন্দ্রে 0 হয়, মহাকাশে 0 হয়, চাঁদে 6/1 হয়। ঠিক আছে, তাহলে এটা ভুল। ভর হলো কোনো বস্তুর পরিমাণের মাপ, এটা সঠিক আছে, কিন্তু ওজন হচ্ছে বল, এটা কিন্তু সঠিক আছে। ওজন একটা বল, ওজন একটা বল, এটা সঠিক আছে। ভর কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে, ধরো একটা পেন, এর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে এটাই হচ্ছে এর ভর। ঠিক আছে, ভর স্থির কিন্তু ওজন পরিবর্তনশীল। ভর স্থির কিন্তু বস্তুকে মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চল নিয়ে গেলে স্থান করলে ওজন বাড়ে না, এটা ওজন মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চল নিয়ে গেলে তো করলে ওজন কমে। এটা ঠিক হতো, কিন্তু এখানে কমে হবে। ঠিক আছে, তাহলে এই অপশনটা আমরা সঠিক করতে পারবো না। কোশ্চেন নাম্বার 6, কোন যানবাহন যদি বৃত্তাকার পথে ঘুরে ঘোরে তাহলে নিচের কোনটি প্রাপ্ত হবে? বৃত্তাকার পথে যদি কোনো যানবাহন যদি ঘুরতে থাকে তাহলে স্থিতিপ্রাপ্ত হবে, কেন্দ্রাভিমুখী বল প্রাপ্ত হবে, পৃথিবীর মাধ্যাকর্ষণ জনিত আকর্ষণ হবে, নাকি কোনোটাই নয়। একটা বস্তু যদি একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তার কেন্দ্রের দিকে একটা বল অনুভূত হয়, সেটাকে বলা হয় কেন্দ্রাভিমুখী বল। অপশন এ, অপশন বি এখানে রাইট অ্যান্সার আছে।
কোশ্চেন নাম্বার 7, যদি কোনো বালক নির্দিষ্ট বেগে চলমান রেলগাড়িতে বসে সোজা উপরের দিকে একটা বল ছোড়ে তাহলে কোন ঘটনা ঘটবে? কোশ্চেনটা বোঝা যাচ্ছে? কোশ্চেনটা হচ্ছে, একটা বালক ট্রেনে বসে আছে, সে এইভাবে একটা বল উপরে ছুড়লো, তাহলে সেটা কোথায় পড়বে? তার হাতে পড়বে, তার সামনে গিয়ে পড়বে? সে বলটা কি সামনে পড়বে, নাকি পিছনে চলে যাবে, নাকি হাতে এসে পড়বে, নাকি কোনোটা হবে না, বলটা উপরে উঠে যাবে আর ফিরবে না? এই উত্তরটা আমরা নিতে পারছি না। দেখো, একটা বালক একটা ট্রেনে বসে আছে, চলমান রেলগাড়িতে বসে আছে, কিন্তু তুমি দেখবে ট্রেনে বসে একটা পেন নিয়ে ধরো হাতে এরকম তুললে হাতেই পড়বে, কিন্তু হ্যাঁ, হাতেই আবার পড়বে, এই সেটা সামনে পিছনে হবে না। কারণ কি? সেটা তার হাতে এসেই পড়বে, কারণ সোজা উপরের দিকে ছুটছে, সোজা উপরের দিকে বলটা ছুটছে, সোজা করে উপরে ছুটছে। এমন নয় যে সামনের দিকে ছুটছে বা পিছনে ছুটছে, এরকম নয়, সোজা উপরে ছুটছে। এই যে ঘটনাটা, ধরো একটা গাড়ির তুমি ছাদে বসে আছো, বাসের ছাদে বসে ছুটলে কিন্তু ডিফারেন্স হবে। তুমি একটা বল উপরে ছুটবে, বাস বেরিয়ে যাবে, বলটা পিছনে গিয়ে পড়বে। কিন্তু ট্রেনের ভিতরে বা বাসের ভিতরে এই ঘটনা ঘটবে না, কারণ সবকিছু চলমান থাকে, পুরো সিস্টেমটা চলছে, তখন ভিতরে যে বায়ুটা আছে সেটাও চলমান থাকবে, যার ফলে মনে হবে স্থির আছো তুমি। তো স্থির থাকলে যে ঘটনা ঘটে, ঠিক সেই ঘটনা ঘটবে, বলটি তার হাতে এসে পড়বে। কোশ্চেন নাম্বার 8, দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কত হয়? দেখো, লিভার টোটাল 3টে শ্রেণীর হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ফার্স্ট ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। তো লিভারের যান্ত্রিক সুবিধা আমরা কিভাবে পরিমাপ করি? একটা লিভারকে আমরা 3টে অংশে ভাগ করি, 3টে পয়েন্টে। একটা হচ্ছে আলম্ব বিন্দু থাকে, আলম্ব বিন্দু, এক জায়গায় বল প্রযুক্ত হয়, সেটাকে আমরা বল বিন্দু বলি। আর এক জায়গায় কাজটা আমরা পাই, যেখানে ভার থাকবে, ভার বিন্দু, যেখানে কাজ পাবো সেই পয়েন্টটাকে আমরা ভার বিন্দু বলতে পারি। এই যে 3টে পয়েন্ট আমরা বলছি, আলম্ব বিন্দু থেকে এই পর্যন্ত এই যে ডিস্টেন্সটাকে আমরা বলি বল বাহু, আর এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় ভার বাহু বা রোধ বাহু। এবার যান্ত্রিক সুবিধাটা ক্যালকুলেশনটা কিভাবে করা হয়? যান্ত্রিক সুবিধা ক্যালকুলেশনটা হয় বল বাহু ভাগ ভার বাহু। ঠিক বলছি তো নাকি? তো দেখা যাবে যে যান্ত্রিক সুবিধা দ্বিতীয় শ্রেণীর লিভারে সর্বদা একের বেশি। এই যে আলম্ব বল আর ভারবিন্দুর পজিশনটা চেঞ্জ হলে লিভারটা পাল্টে যায়। এই যেটা লিখলাম এটা কিন্তু ফার্স্ট ক্লাস লিভার, প্রথম শ্রেণীর লিভার, যেখানে আলম্ব মাঝখানে থাকে। আলম্ব যদি এদিকে আসে বলবাহু ছোট, ভারবাহু বড়, সেক্ষেত্রে যান্ত্রিক সুবিধা একের কম। যদি আলম্বটা এদিকে সরে যায়, বলবাহুটা বড় হয়, যান্ত্রিক সুবিধা একের বেশি। আর যদি মাঝখানে থাকে, একের সমান হয়। তাহলে একটা কেস দেখতে হবে, প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের বেশি, কম বা সমান হতে পারে। কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভার, তার যান্ত্রিক সুবিধা কি হয়? সর্বদা একের বেশি হয়। ধরো এই হচ্ছে একটা জাতি, এরকম একটা পয়েন্ট থাকে, এটাকে আমরা বলি আলম্ব বিন্দু। আলম্ব বিন্দু, যেখানে যার সাপেক্ষে জাতিটা ঘুরছে। জাতি একটা দ্বিতীয় শ্রেণীর লিভার, এখানে একটা সুপারি কাটা হয়, তো ভারটা কাজ করে মাঝখানে, মাঝখানে কাজ করে ভার, আর এখানে বল প্রযুক্ত হয়, এই হচ্ছে হাতল, এখানে বল প্রযুক্ত হচ্ছে, এখানে প্রযুক্ত হচ্ছে বল। তাহলে এই যে তুমি একটা দণ্ড যদি এটা কল্পনা করো, তাহলে আলম্বটা এক প্রান্তে আলম্ব, ধরো মাঝখানে ভার, এক প্রান্তে বল, এটা ধরো আলম্ব, ঠিক আছে? একটা দণ্ড যদি কল্পনা করি, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা পাচ্ছি বল বাহু, আর এখান থেকে এই পর্যন্ত, সরি,
আলম্ব থেকে ভার পর্যন্ত এটা পাচ্ছি ভারবাহু। তো এখানে তুমি যদি দেখো বল বাহুটা বড় তো হবেই, কারণ বল এক প্রান্তে আলম্ব এক প্রান্তে, ভারটা মাঝখানে। তাহলে বল বাহু অলওয়েজ দ্বিতীয় শ্রেণীর লিভারে বল বাহু এটা অলওয়েজ গ্রেটার দেন ভার বাহু। তাহলে যান্ত্রিক সুবিধাটা তুমি যদি দেখো, তাহলে বল বাহু ভার বাহু সবসময় বল বাহু যদি বড় হয় একের বেশি হবে, কিন্তু ঠিক উল্টোটা হবে তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারের একটা এক্সাম্পল তুমি দাও। মানুষের হাতের কনুই, ঠিক আছে, এইটা হচ্ছে ধরো আলম্ব। আমরা পেন দিয়ে লিখছি, এই যে এই অংশটা কাজ করছে, এটাকে আমরা ভার বাহু বলছি। আর মাঝখানে বল প্রযুক্ত হচ্ছে, একটা ডাম্বেল উঁচু করছো, বলটা মাঝখানে প্রযুক্ত হয় বল। সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে এই আলম্ব থেকে এই পর্যন্ত হচ্ছে বল বাহু, আর ভার বাহুটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ভার বাহু। ভার বাহুটা কিন্তু বড়। তাহলে এখানে বল বাহু অলওয়েজ লেস দ্যান ভার বাহু, এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, থার্ড ক্লাস লিভার। এই যে তৃতীয় শ্রেণীর লিভারে তাহলে বল বাহু সবসময় যদি ভার বাহু থেকে ছোট হয়, তাহলে সর্বদা একের কম হবে তৃতীয় শ্রেণীর লিভারে। এই কিন্তু সিস্টেম, তুমি নিজেই বুঝতে পারবে। দেখবে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে তাহলে যান্ত্রিক সুবিধা তিনটে কেস হয়। প্রথম শ্রেণীর লিভারে একের বেশি হতে পারে, কম হতে পারে, আর সমান হতে পারে, এই তিনটে কেস প্রথম শ্রেণীর লিভার। যেহেতু আলম্বটা কোথায় থাকবে সেটা ডিপেন্ড করছে। আলম্ব যদি ভারবাহুর দিকে সরে যায় বলবাহু বড় হবে, এদিকে যদি সরে আসে বলবাহুর দিকে তাহলে ভারবাহু বড় হবে। এর উপর ডিপেন্ড করে প্রথম শ্রেণীর লিভারে। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেনটা নিচে নেমে গেছে, যাই হোক। একটি বস্তু অনুভূমিক তলে যদি সমগতিতে গমন করে তবে বস্তুটির চলার সময় কোন রাশিটি থাকে না? সমগতি বা সমগতিবেগে যদি যায় বস্তুটা, সমান সময়ে সমান দ্রুত যাচ্ছে, তাহলে তার একটা বেগ থাকবে, বেগ একটা আমরা পাবো। বেগ যদি থাকে, ভর বেগ থাকবে, বেগ যদি থাকে গতিশক্তি থাকবে। এটাকে আমরা ভি বলছি। ভরবেগ মানে এম ইন্টু ভি, গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার, এটা থাকবে। কিন্তু ত্বরণ শূন্য হয়ে যাবে, ত্বরণ থাকবে না। ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার। ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার। সময়ের সাপেক্ষে বেগটা কি হারে বাড়ছে। যদি সমগতিতে চলে তাহলে বেগটা তো বাড়ছে না, বেগ সমানই আছে, তাহলে ত্বরণ শূন্য হবে। কোশ্চেন নাম্বার 10, একটা বৃহৎ ডানাযুক্ত নিচের কোন পাখিটি সবচেয়ে বড় সামুদ্রিক পাখি? সঠিক উত্তর এখানে কি হবে? বৃহৎ ডানাযুক্ত সামুদ্রিক পাখিটার নাম কি? সঠিক উত্তর হবে অপশন এখানে, অপশন এ আউক, অপশন বি ফ্রিজেড বার্ড, অপশন সি বুবি, অপশন ডি ওয়ান্ডারিং অ্যালবাস্ট্রস। অপশন ডি এটা রাইট অ্যান্সার আছে। আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি? আয়তন অনুসারে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। আয়তন অনুসারে সবচেয়ে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। আর জনসংখ্যার দিক থেকে জনসংখ্যা বেশি সব থেকে উত্তরপ্রদেশ। ভৌগোলিক দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? তাহলে বৃহত্তম আমরা দেখলাম রাজস্থান, আর সবচেয়ে ছোট কি? গোয়া। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। সিকিমের সব থেকে জনসংখ্যা কম।
কোশ্চেন নাম্বার 13, হঠাৎ এবং অবিরাম ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাতকে আমরা কি বলি? এটাকে বলা হয় মৌসুমের বিস্ফোরণ। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হবে। কোন দেশের সাথে উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা আছে? উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা আছে কোন দেশের সঙ্গে? পাকিস্তান, ভুটান, চীন, নেপাল। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কোনটি করব? উত্তরপ্রদেশ এমন একটি রাজ্য যার সঙ্গে বিভিন্ন রাজ্যের সীমানা সব থেকে বেশি, বিভিন্ন রাজ্যের সঙ্গে সংখ্যার দিক থেকে বেশি। উত্তরপ্রদেশের সঙ্গে নেপালের সীমানা আছে, ভুটান, চীন, পাকিস্তানের নেই। ভারতের পশ্চিমে অবস্থিত জলভাগটির নাম কি? ভারতের পশ্চিম দিকে অবস্থিত জলভাগটি কি? আরব সাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর। তো ভারতের যদি গুজরাট থেকে আমরা ভারতের মানচিত্রটা দেখি, আরব সাগরটা এদিকে আছে, অ্যারাবিয়ান সি, আরব সাগর। এদিকে আছে দক্ষিণ, এদিকে আছে ভারত মহাসাগর, এদিকে আছে বঙ্গোপসাগর। অপশন এ হবে সঠিক উত্তর। কেরালার বৃহত্তম জলপ্রপাত কোনটি? কোশ্চেন নাম্বার 16 বলছি কেরালার বৃহত্তম জলপ্রপাত কোনটি? দুধসাগর, কুঞ্চিকল, ভাতচাল, আথিরাপিল্লি। তো কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাত, সেটা ঠিক আছে, বাট এটা তো কর্ণাটকে, এটা কর্ণাটকে বারাহি নদীর উপরে। কেরালার বৃহত্তম কেরালা। দুধসাগর এটা মান্ডবী নদীর তীরে গোয়া রাজ্যে পড়ছে। এখানে হচ্ছে আথিরাপিল্লি জলপ্রপাত, যেটা কেরালার মধ্যে উল্লেখযোগ্য বৃহত্তম জলপ্রপাত। ভাতচাল এটাও কেরালাতে আছে, তোমার এটা বৃহত্তম জলপ্রপাত। এটি হচ্ছে মান্ডবী নদীর উপরে আছে দুধসাগর জলপ্রপাত। ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা হচ্ছে বার্মিজ? তিব্বত, নেপাল, ভুটান, মায়ানমার। কোশ্চেন নাম্বার 17, ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা হচ্ছে বার্মিজ? সঠিক উত্তর হবে মায়ানমার। কোশ্চেন নাম্বার 18, খাসি পাহাড়ের কোন অংশে মৌসিনরাম অবস্থিত? মৌসিনরাম যেখানে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। মৌসিনরাম এটা পড়ছে কোথায়? মেঘালয়। মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরাম জায়গা, যেখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তো এটা খাসি পাহাড়ের কোন অংশে? দক্ষিণ, উত্তর, পশ্চিম, পূর্ব। কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসে। খাসি পাহাড়ের উত্তর হবে দক্ষিণ অংশে। নিম্নের কোন ভারতীয় রাজ্য চীনের সাথে সীমানা ভাগ করে না? চীন, চীন দেশের সঙ্গে সীমানা নেই কোন রাজ্যে? সিকিম, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কি করব? চীনের সঙ্গে সীমানা আছে, লাদাখের সীমানা আছে, হিমাচল প্রদেশ আছে, উত্তরাখণ্ড আছে, উত্তরপ্রদেশ নেই। অরুণাচল প্রদেশ আছে, হিমাচল প্রদেশ আছে, সিকিম আছে। কোশ্চেন নাম্বার 20, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এর পরিপূর্ণ পরিপাক কোথায় হয়? বলো এখানে উত্তর কি হবে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পরিপূর্ণ পরিপাক হয় ক্ষুদ্রান্তে। অপশন এ এখানে রাইট অ্যান্সার হবে। তো প্রত্যেকে যারা ক্লাসে আছো, আমাদের কিন্তু বেশ কিছু ব্যাচ আমরা অলরেডি করাচ্ছি, এবং একদম নতুন ব্যাচ রয়েছে ফাউন্ডেশন ব্যাচ, যেটা সবে মাত্র ক্লাস শুরু হয়েছে। তোমরা চাইলে এই ব্যাচে জয়েন করতে পারো। প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক ক্লাস তোমরা এখানে পাবে, আলাদা আলাদা মক টেস্ট, প্র্যাকটিস সেট তোমরা এখানে পাবে। কোশ্চেন নাম্বার 21 বলছে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির রক্তচাপ কত? সুস্থ স্বাভাবিক ব্যক্তির রক্তচাপ কত?
স্বাভাবিক রক্তচাপ কত? নর্মাল ব্লাড প্রেশার, বিপি বা ব্লাড প্রেশার, এটা দুটো ভাগে আমরা দেখি। একটা হচ্ছে সিস্টোলিক, যখন যায় তখন কি প্রেশার দিচ্ছে, আর যখন ফিরে আসে ডায়াস্টোলিক। সিস্টোলিক যাচ্ছে যখন প্রেশারটা বেশি 120, আর ফিরছে 80 mm অফ এইচজি। রক্তচাপ মাপক যন্ত্র কি? স্ফিগমোম্যানোমিটার, যে যন্ত্র দিয়ে ব্লাড প্রেশার মাপা হয়। নিম্নের কোন কার্বোহাইড্রেটটি মানুষের পাচনতন্ত্রে পাচিত হয় না? স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, গ্লুকোজ। মানুষের পাচনতন্ত্রে পাচিত হয় না কোনটি? সঠিক উত্তর কি হবে? উত্তর হবে সেলুলোজ, অপশন বি। নিম্নলিখিত কোনটি বৃক্কের গঠনগত কার্যকত? দেখো এই যে সায়েন্স রিলেটেড কোশ্চেন একটু বেশি আছে, বাট এই কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষা এসছে, এসএসসি বা রেলে আসা প্রশ্নগুলো তোমাদের অনেকটা কমন না হতে পারে, কিছুটা অজানা হতে পারে, তো কোশ্চেনগুলো প্র্যাকটিসে রাখতে হবে। তো এটা উত্তর হবে বৃক্কের গঠনগত কার্যগত একক হচ্ছে নেফ্রন, অপশন নাম্বার এ। বিজ্ঞানের কোন শাখার মাধ্যমে সামাজিক বিভিন্ন ঘটনার তদন্তজনিত বিষয়বস্তু আলোচনা করা হয়? কোশ্চেন নাম্বার 24। মনস্তাত্ত্বিক বিজ্ঞান, অঙ্গ সংগঠন বিদ্যা, ফরেন্সিক বিজ্ঞান, ক্যালোলজি বা সৌন্দর্যন বিদ্যা। তদন্ত মানে হচ্ছে ফরেন্সিক বিভাগ, তাই তো? অপশন সি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 25। কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? প্রোটিন, শর্করা, ফ্যাট, চিনি। মানুষের যদি আমরা দেখি প্রধান রেচন পদার্থ ইউরিয়া, এবং এটা নাইট্রোজেন ঘটিত। আর প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের মধ্যে একমাত্র নাইট্রোজেন ঘটিত হচ্ছে প্রোটিন, তাহলে প্রোটিন ভাঙনে হবে ইউরিয়া। নিম্নের কোনটি দ্বারা বাতাসের গতিবেগ পরিমাপ করা হয়? এটা তোমরা আজকে হোমওয়ার্ক করবে। তো আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করলাম, যে কোশ্চেনগুলো তুমি পারলে না বা ভুল হয়েছে, অবশ্যই নোট করে নেবে এবং আমাদের ক্লাসগুলো দেখতে থাকো। ফ্রি ক্লাস পেতে দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এবং TWS একাডেমি অ্যাপে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স করাচ্ছি, যদি প্রয়োজন হয় অবশ্যই জয়েন করতে পারো। তো আজকের সেশন আমরা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।